বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিভৃত বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আসিফ করিম শিমুল, প্রভাষক বাংলা, সুলতান মাহমুদ ডিগ্রি কলেজ, সেনবাগ, নোয়াখালী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্রের কবিতা অংশ থেকে বহুল আলোচিত রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সোনার তরী নামক কবিতাটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের পর্বে লেখক পরিচিতি সম্পর্কে বলবো না, আজকে শুধু কবিতার ব্যাখ্যা বিশ্লেষণ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সোনার তরী এমন একটি কবিতা যেটার কালে কালে বিভিন্ন রকম ব্যাখ্যা দাঁড় করানো হয়েছে। আর শ্রেষ্ঠ কাব্যের বা শ্রেষ্ঠ কবিতার এমনই একটা গুণ যেটা কালে কালে যুগে যুগে সমসাময়িক বিষয়াশয়কে কেন্দ্র করে সেই জিনিসগুলো প্রতিফলিত হতে থাকে। রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতাটাও ঠিক এমনই। যতই যুগ অতিবাহিত হয়ে যাক না কেন, সোনার তরী কবিতার এই আবেদন কখনোই শেষ হবে না। তো আমরা সোনার তরী কবিতায় প্রবেশের পূর্বে এই সোনার তরী কবিতার সৃষ্টির একটা গল্প জানব, যে কখন কিভাবে এই সোনার তরী কবিতাটি বা সোনার তরী কবিতার প্লটটি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মাথায় এলো। তোমরা জানো যে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু জমিদার বংশে জন্মগ্রহণ করেছিলেন, আর আমাদের এই বাংলাদেশেও রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারি ছিল। সেটা কোথায়? কুষ্টিয়ার শিলাইদহ এবং সিরাজগঞ্জের শাহজাদপুর অঞ্চলে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারি ছিল। তো এই কবিতাটি যে সময়ের লেখা, সেই সময় কবি রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারি দেখাশোনা করার জন্য আমাদের বাংলাদেশের কুষ্টিয়া জেলার শিলাইদহে অবস্থান করছিলেন। সেখানকার মানুষজনের জীবনযাত্রা, প্রকৃতির সান্নিধ্য, এগুলো তিনি উপলব্ধি করছিলেন। আর বেশিরভাগ সময় তিনি পদ্মার পাড়ে নৌকার উপর বসে এই প্রকৃতির সৌন্দর্যটা উপলব্ধি করতেন। তো একটা দিন তিনি এরকম বিকালবেলা নদীর ধারে নৌকার উপর বসে আছে। আকাশে তখন মেঘ জমেছে, মেঘ গর্জন করছে, হালকা পাতলা বৃষ্টি পড়ছে। এইরকম একটা মুহূর্তে পদ্মার উপর দিয়ে একটা মাঝি নৌকা নিয়ে চলে যাচ্ছে। এই দৃশ্যটা কবির নজর কাড়ল, আর সাথে সাথে তিনি নৌকার উপর বসে এই সোনার তরী কবিতাটি কিন্তু লিখে ফেললেন। পরবর্তীতে এই সোনার তরী কবিতাটি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা জীবন দর্শন হিসেবে সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করেছিল। তার মানে সামান্য সিম্পল একটা বিষয়কে উপলক্ষ করে একটা লেখা, একটা কবিতা পরবর্তীতে সাহিত্যে একটা আলোড়ন সৃষ্টি করে ফেলেছে রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী নামক এই কবিতাটি। এখন আসো আমরা সোনার তরী কবিতার ভিতরে প্রবেশ করি। এই সোনার তরী কবিতায় আমরা দুইটা দৃশ্যপট দেখতে পাবো। একটা হচ্ছে সাধারণ দৃষ্টিভঙ্গি দিয়ে, আর একটা হচ্ছে অন্তর্দৃষ্টি দিয়ে। তার মানে আমরা বলতে পারি এই কবিতার যে কাহিনী, এই কাহিনী সন্নিবেশিত হয়েছে একটা হচ্ছে শাব্দিক অর্থে, আর একটা হচ্ছে প্রতীকী অর্থে। আমরা এই কবিতায় দুইটা কাহিনী পাচ্ছি বা দুইটা অর্থ বের করতে পারবো। একটা হচ্ছে শাব্দিক অর্থে কবিতার অর্থ, আর একটা হচ্ছে প্রতীকী অর্থে কবিতার অর্থ। তো শাব্দিক অর্থে আমরা এই কবিতার ভিতরে যে কাহিনীটা দেখব, সেই কাহিনীটা হচ্ছে এরকম। দ্বীপ সদৃশ একটা জমি, যার চারিদিকে নদী প্রবাহিত হচ্ছে এবং সেই নদীতে প্রচণ্ড জলস্রোত প্রবাহিত হচ্ছে। সেই যে দ্বীপ সদৃশ জমিটা, সেই জমিতে কৃষক সোনার ফসল ফলিয়েছে, সোনার ধান ফলিয়েছে। সেই সোনার ধান কাটার মৌসুম শুরু হয়েছে, সেই সোনার ধানটা কাটা হয়েছে। এখন এই নদীটা পার করে ওপারে ধানটা নিতে হবে। এরকম সময় কৃষক যখন তার ধান কেটে জমা করে রাশি রাশি স্তূপ করে রেখে দিয়েছে ওপারে নিবে, কিন্তু এই যে প্রচণ্ড জলস্রোত, এই জলস্রোতের মধ্যে কেউ আসছে না। আবার সেই মুহূর্তে কি হচ্ছে, সেই মুহূর্তে আকাশে প্রচণ্ডভাবে মেঘ গর্জন করছে, প্রচণ্ডভাবে বৃষ্টি হচ্ছে, নদীর স্রোত প্রচণ্ড হয়ে রয়েছে। এরকম অবস্থায় কৃষক তার সোনার ধানটা ওপারে নিবে কিভাবে? তো হঠাৎ করে এই কৃষকের চোখ যায় যে সামনে যেন একটা মাঝি নৌকা বেয়ে এদিকে আসছে।
তো এই যে দ্বীপ সদৃশ জমির উপরে যে কৃষক তার সোনার ধান নিয়ে অপেক্ষা করছিল, সে তখন কি করে, ওই মাঝিকে ডাক দেয় যে মাঝি, তুমি কোথায় যাচ্ছ, কোন বিদেশে যাচ্ছ, তুমি যেখানে যেতে চাও যাও, তবে যাওয়ার আগে আমার এই সোনার ধানটা ওপারে নিয়ে যাও। এইভাবে কিন্তু আকুতি মিনতি জানায় কৃষক। তো মাঝি কি করে, মাঝি কৃষকের আকুতিতে সাড়া দেয়, সাড়া দিয়ে সে কৃষকের এই সোনার ধানটা তার ছোট্ট যে সোনার তরী বা সোনার নৌকা, এই নৌকাতে কৃষকের এই সোনার ধানটা তুলে নেয়। তুলে নেওয়ার পরে এখন দেখা যাচ্ছে কৃষক বলছে, তুমি তো আমার ধানটা তুলে নিলে, এবার আমারে নাও। তখন মাঝি উত্তর দেয় যে ঠাই নাই ছোট সে তরী। অর্থাৎ মাঝির এই নৌকাটা অত্যন্ত ছোট, সেখানে কৃষকের সোনার ধানের জায়গা হয়েছে, কিন্তু কৃষকের আর জায়গা হয়নি। তার মানে এই সোনার তরী বা সোনার নৌকাটা কৃষকের সোনার ধানটা নিয়ে চলে গেল, কৃষক কিন্তু সেই জমিতে একা একা পড়ে থাকলো। এখানে চারিদিকে বাঁকা জল রয়েছে, আকাশে প্রচণ্ড গর্জন করছে, দ্বীপ সদৃশ এই জমিতে কৃষকের জীবন মৃত্যুর সন্ধিক্ষণে কিন্তু অবস্থান করছে। কৃষকের ফলানো, সারা জীবনের পরিশ্রমের ফলানো সোনার ফসল তরী নিয়ে গিয়েছে, কিন্তু কৃষককে আর তরী নিতে পারেনি। এটাই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের সবচেয়ে বড় একটা জীবন দর্শন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসো আমরা এই সোনার তরী কবিতার প্রতীকী অর্থটা একটু দেখে নেই। এই সোনার তরী কবিতায় বেশ কয়েকটি প্রতীকী শব্দ আমরা লক্ষ্য করব। সেই প্রতীকী শব্দ প্রথমেই খেয়াল করো, প্রথমেই আসছে সোনার তরী, সোনার তরী, তারপরে হচ্ছে সোনার ধান, তারপরে মনে করো যে কৃষক, মাঝি, বাঁকা জল, ইত্যাদি ইত্যাদি। এইভাবে কিন্তু বেশ কিছু প্রতীকী অর্থ বা প্রতীকী শব্দ এই কবিতায় ব্যবহার করা হয়েছে, যেগুলো আমাদের এই কবিতার প্রতীকী অর্থ বিশ্লেষণ করতে সহায়তা করবে। তো আমরা একটু আগে সাধারণ অর্থে বা শাব্দিক অর্থে এই কবিতাটার একটা কাহিনী জানলাম। এখন প্রতীকী অর্থে এই কবিতার কাহিনীটা কেমন হতে পারে। এখানে আমরা যে সোনার ধান কিংবা কৃষক বা মাঝি এগুলো বলছি, এগুলো আসলে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখি। এখানে যিনি কৃষক তিনি কে, এখানে আমরা একদিকে কবিকেও চিহ্নিত করতে পারি, অপরদিকে এই কৃষককে আমরা বলতে পারি শিল্প স্রষ্টা। আর এই যে সোনার ধান, এইটাকে আমরা বলতে পারি যে শিল্প অথবা কর্ম। আর এই যে মাঝি কিংবা এই যে সোনার তরী, এই সোনার তরী বা মাঝি এগুলো মূলত মহাকালের প্রতীক। আচ্ছা, বাঁকা জল এই জিনিসগুলো কি? এই জিনিসটা হচ্ছে আমাদের জীবনের নানা রকম যে দুর্বিষহ সময়টা যায়, সেই সময়গুলোকে আমরা কিন্তু বুঝতে পারি। তো এখন এই প্রতীকী অর্থে এর কাহিনীটা কেমন আসে, যে একজন শিল্পী বা একজন ব্যক্তি তিনি সারা জীবন পরিশ্রম করছে, সেই পরিশ্রমের যে ফসল, এই ফসলটা সোনার তরী বা মহাকাল সেটা বহন করছে, কিন্তু যিনি শিল্পী তাকে কিন্তু আর বহন করছে না। তার মানে আমরা এটার অর্থ কি বুঝতে পারি? সাপোজ রবীন্দ্রনাথ ঠাকুরের কথাই বলি আমরা। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি সারা জীবন পরিশ্রম করে যে শিল্পটা, যে সাহিত্যটা সৃষ্টি করে গেছেন, আজকে দেখো আমরা তারও প্রায় 150 বছর, মৃত্যুরও প্রায় 150 বছর পরে এসেও রবীন্দ্রনাথ ঠাকুরের সেই শিল্প, সেই কবিতা, সেই উপন্যাস, সেই নাটক, গল্প ইত্যাদি নিয়ে আলোচনা করছি। তার মানে রবীন্দ্রনাথের সৃষ্টিটা মহাকাল আমাদের সময় পর্যন্ত নিয়ে এসেছেন, এবং আমাদেরও পরেও কিন্তু এই সৃষ্টিকর্মগুলো থেকে যাবে। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে মহাকাল কি বয়ে আনতে পেরেছেন? পারেননি। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু মৃত্যুর পর তার যে মাটির সঙ্গে কিন্তু তার দেহ মিশে গিয়েছে,
রবীন্দ্রনাথ ঠাকুরের সেই দেহ মহাকাল বয়ে আনেনি, কিন্তু তার সৃষ্টিকর্মটা মহাকাল আজও বয়ে বেড়াচ্ছে। এটাই হচ্ছে এই কবিতার মূল বিষয়, যে মানুষ যা সৃষ্টি করে সেই সৃষ্টিটা মহাকাল বয়ে নিয়ে বেড়ায়, কিন্তু যে স্রষ্টা বা যে মানুষটা সৃষ্টি করলো তাকে কিন্তু মহাকাল বয়ে নিয়ে বেড়ায় না। মানুষের দেহটা নশ্বর, কিন্তু মানুষের সৃষ্টিটা অবিনশ্বর। এটাই হচ্ছে এই কবিতার মূল বিষয়। মহাকাল অবিনশ্বর সত্তাটাকে বয়ে নিয়ে যায়, আর নশ্বর সত্তাটা বয়ে নিতে পারে না। আমাদের সৃষ্টির প্রত্যেকটা মানুষের সৃষ্টিরই কিন্তু একটা উদ্দেশ্য আছে। আমরা যদি সেই উদ্দেশ্যটা সাধিত করতে পারি, তাহলে আমরা আমাদের সেই কর্মফলটা আমাদের পরবর্তী প্রজন্মদের মাঝেও পেতে পারবো। আর যদি সেই উদ্দেশ্যটা সাধিত না হয়, আমাদের মৃত্যুর পর কেউ আর মনে রাখবে না। সাপোজ আমি আমার বাবার নাম জানি, আমার দাদার নাম জানি, আমার দাদার বাবার নাম জানি, কিন্তু আমার যে চতুর্থ কিংবা পঞ্চম পুরুষ ছিল তাদের নাম কিন্তু আমরা জানি না। তোমাদের ভিতরেও অনেকেই আছে যারা হয়তো 1 পুরুষ 2 পুরুষ বড়জোর 3 পুরুষের নাম জানো, চতুর্থ পুরুষের নাম কিন্তু আর জানো না। এর কাহিনী কি? তারা হয়তো এমন কিছু সৃষ্টিকর্ম রেখে গিয়েছে যার জন্য এই 3-4 পুরুষের নাম তোমরা জানো। তার আগের প্রজন্ম যারা ছিল তারা কিছু রেখে যায়নি, এই জন্য তাদের নাম ইতিহাসের পাতায় বিলীন হয়ে গেছে, তোমাদের মন থেকেও বিলীন হয়ে গেছে। এই কবিতাটার সারাংশটাও ঠিক এরকম, যে মানুষ যা সৃষ্টি করে এই সৃষ্টিটা মহাকাল বয়ে নিয়ে যায়। যে সৃষ্টি করলো অর্থাৎ যে স্রষ্টা, তাকে কিন্তু মহাকাল বয়ে নিয়ে যেতে পারে না। তো এবার আসো আমরা এই কবিতার লাইন বাই লাইন ব্যাখ্যা বিশ্লেষণ করে কবিতার আরও ভিতরে প্রবেশ করার চেষ্টা করি। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। অর্থাৎ এখানে যে চিত্রকল্পটা তৈরি হচ্ছে, সেখানে হচ্ছে গগনে শব্দের অর্থ হচ্ছে আকাশে, গরজে শব্দের অর্থ হচ্ছে গর্জন করছে, মেঘ অর্থাৎ আকাশে মেঘের গর্জন করছে, এবং সেই সাথে ঘন বর্ষা অর্থাৎ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কুলে একা বসে আছি নাহি ভরসা। এই যে কৃষক যার কথা বলছিলাম, তিনি একা একা কুলে বসে আছেন, তার কোনো ভরসা পাচ্ছেন না, তিনি ওপারে যেতে পারবেন কি, তার সোনার ফসলটা তুলতে পারবেন, এরকম কোনো ভরসা পাচ্ছেন না। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খোর ধরা খর পরশা। অর্থাৎ রাশি রাশি অর্থাৎ স্তূপ স্তূপ করে ভাড়া ভাড়া ধান তোলার একটা যন্ত্র, সেই যন্ত্রে বা হচ্ছে সেই আমরা যেটাকে বলি ঝুড়ি বা এই জাতীয় কিছু, তো সেখানে স্তূপ স্তূপ করে ধান সাজানো রয়েছে, সমস্ত ধান কাটা হয়ে গিয়েছে, এবং এই যে ভরা নদীটা ছিল খুরের মতো ধারালো হয়ে উঠেছে, এবং খর পরশা একেবারে সেই বর্ষার ধারালো বর্ষার মতো এই নদীতে কিন্তু স্রোত বয়ে যাচ্ছে। তার মানে এই জায়গাতে আমরা কি বলতে পারি, অর্থাৎ আমাদের এই যে জীবন, এই জীবনকালে আমরা যখন একেবারে জীবন সায়ান্নে এসে যাই, সেই সময় কিন্তু আমরা কোনো দিশা পাই না। আমরা যে সৃষ্টিকর্মগুলো তৈরি করেছি, এই সৃষ্টিকর্মগুলো আদৌ কি আমরা মানুষের মাঝে রেখে যেতে পারবো কিনা, আমরা মহাকালের গর্ভে হারিয়ে যাব কিনা, এরকম কিন্তু একটা দোলাচলতায়, একটা সন্দিহান অবস্থায় আমরা কিন্তু বিরাজ করি। আমাদের মনের ভিতরে এই দোলাচলতাটা কাজ করে, আদৌ কি আমরা যেতে পারবো, আদৌ কি মানুষ আমাদের মনে রাখবে, কিংবা নিজেদের ভিতরে এ ধরনের একটা প্রশ্ন কাজ করে যে আমি আসলে কি সৃষ্টি করেছি আর কি সৃষ্টি করা উচিত ছিল। তো এরকম অবস্থায় কিন্তু আমাদের প্রাকৃতিক পরিবেশের সঙ্গে আমাদের জীবন সায়ান্নে এই জিনিসগুলো কিন্তু মনে পড়ে। আচ্ছা, কাটিতে কাটিতে ধান এলো বরষা, অর্থাৎ ওই যে ধানটা সোনার ধান অর্থাৎ কবির যে সৃষ্টিকর্ম, সেই সৃষ্টিকর্মটা তৈরি করতে করতেই বর্ষাটা নেমে গেছে। অর্থাৎ এটাতে কি হয় যে আমরা আমাদের এই যে জীবনটা, আমাদের আসার একটা সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। তো দেখা যাচ্ছে আমরা যে জিনিসটা তৈরি করছি, সেই তৈরি করতে করতেই হঠাৎ কিন্তু মহাকালের ডাক চলে আসতে পারে, আমাদের মৃত্যুর সময় ঘনিয়ে চলে আসতে পারে। আমরা যে এখন বেঁচে আছি, আমি যে লেকচার দিচ্ছি, এই লেকচারটা শেষ করতে পারবো কিনা এটারও কিন্তু কোনো গ্যারান্টি নাই। তো আমি যে সৃষ্টিটা করছি, এই যে লেকচারটা দিচ্ছি, এই লেকচারের শেষ করতে করতেই আমার যদি মৃত্যু হয়ে যায় তখন কি অবস্থা হবে। তো এই কথাই কবি বলছেন যে কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, তার সৃষ্টিকর্মটা সবেমাত্র গুছিয়ে নিয়ে আসছেন, এই মুহূর্তেই কিন্তু বৃষ্টি এসে তার সব কিছু পণ্ড করে দিচ্ছে। একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা।
অর্থাৎ ওই যে চারিদিকে একটা বাঁকা জল রয়েছে আর হচ্ছে মাঝখানে একটা ছোট ক্ষেত, অর্থাৎ এই জায়গাতে কিন্তু দেখো জীবনটা যে শেষের পথে তার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। চারিদিকে বাঁকা জল, মাঝখানে একটা ছোট ক্ষেত। তো এই স্রোতে যদি জোয়ার আসে তাহলে জোয়ারের পানিতে কিন্তু ওই ক্ষেতটা ভেসে যেতে পারে। তার মানে যে কোনো মুহূর্তেই কিন্তু আমাদের এই জীবনে বসান ঘটে যেতে পারে, আমরা যে কোনো মুহূর্তে মৃত্যুবরণ করতে পারি। তার আগেই আমাদের এই সৃষ্টিকর্মটাকে মহাকালের কোলে তুলে দিতে হবে। পরপারে দেখি আঁকা তরুছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা, প্রভাত বেলা। পরপার অর্থাৎ যে নদীটার কথা বলা হচ্ছে সেই নদীটার ওই পারে কি দেখছেন কবি? তরু ছায়া মসি মাখা। তরু শব্দের অর্থ হচ্ছে গাছ, ছায়া শব্দের অর্থ হচ্ছে ছায়া, আর মসি শব্দের অর্থ হচ্ছে কলম বা কালি। অর্থাৎ ওই যে ওপারে যে গ্রামটা দেখা যাচ্ছে সেই গ্রামটা কালো অন্ধকারে ছেয়ে গেছে। গ্রামখানি মেঘে ঢাকা, প্রভাত বেলা। এখন খেয়াল করো, প্রভাত শব্দের অর্থ কি? প্রভাত শব্দের অর্থ হচ্ছে সকালবেলা। এই সকাল বেলাটাও কিন্তু কালো অন্ধকারে গ্রামখানি ছেয়ে গেছে। অর্থাৎ আমাদের জীবনে যে আশু একটা দুর্যোগ ঘনিয়ে আসছে তার একটা ইঙ্গিত কিন্তু এখানে কবি দিয়ে যাচ্ছেন। অর্থাৎ আমরা যে এই মুহূর্তে ভালো আছি, এই ভালোটা যে সামনে কিছু সময় থাকবো এর কোনো নিশ্চয়তা নেই। যে কোনো মুহূর্তে এই বিপদটা ঘনিয়ে আসতে পারে, যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যুর ডাক এসে যেতে পারে, যে কোনো মুহূর্তে আমরা ইতিহাসের অতল তলে হারিয়ে যেতে পারি। এই কথাটাই কবি কিন্তু বলছেন। যেই প্রভাতটা আলোক রশ্মি দিয়ে উজ্জ্বল হয়ে থাকার কথা, সেই প্রভাতটাই এখানে কবি দেখাচ্ছেন যে অন্ধকার, কালো অন্ধকারের মতো ওপারের গ্রামটা ছেয়ে আছে। এটাই কিন্তু আমাদের এই জীবনের চরম শেষের, মানে এই জীবনের একেবারে শেষ লগ্নের অবস্থা। আচ্ছা, এরপর দেখো, এপারেতে ছোট ক্ষেত আমি একলা। অর্থাৎ ওই পারের যে ওপারের যে গ্রামটা দেখা যাচ্ছে সেটা কালো মেঘে ছেয়ে আছে, আর এই পারে ওই ছোট ক্ষেতে কবি বা যে কৃষক সে কিন্তু একা বসে আছে। তার মানে আমাদের এই জীবনে আমাদের কিন্তু সবসময় একাই চলতে হয়। আমাদেরকে এই পৃথিবীতে আমরা এসেছি একা, এই পৃথিবী থেকে আমরা বিদায়ও নেব একা। মাঝখানের এই সময়গুলো, যে সময়টা আমরা অতিবাহিত করি, এই সময়টা হচ্ছে কিছু সৃষ্টি করার সময়। গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। আচ্ছা, এই ঘটনার পরে ওই তরি বেয়ে গান গাইতে গাইতে একটা মাঝি আসছে। এই মাঝিটা আমরা বলছিলাম যে সোনার তরি কিংবা মাঝি এ হচ্ছে মহাকালের প্রতীক। তার মানে এটা কিন্তু একটা সময়ের প্রতীক, মহাকাল যেটা চিরজীবন বহমান থাকবে। তো এই মাঝিটা কি করছে? গান গাইতে গাইতে আসছে। এখন খেয়াল করো, এই গান গাওয়ারও কিন্তু একটা অর্থ আছে। সেই অর্থটা কি? আমরা এখন যেরকম এই সময়ে বসে রবীন্দ্রনাথের কথা বলছি, তো এই মহাকাল সময়টা কি করে, যারা ইতোপূর্বে নতুন নতুন সৃষ্টিকর্ম রেখে সফল হয়ে গেছে, এই গানের অর্থও কিন্তু সেই সমস্ত স্রষ্টাদেরকেই স্মরণ করতে করতে মাঝে কিন্তু সামনের দিকে, এই যে কৃষকের দিকে সে ধাবমান হয়েছে। দেখে যেন মনে হয় চিনি উহারে। এই যে কৃষক কিংবা কবি বা যাই বলো না কেন, এ কি করছে? সেই মাঝিটাকে, মহাকালকে দেখে মনে করছে তাকে তো চিনি। আসলেও কিন্তু মহাকালটাকে চেনা যায় না। এক ধরনের নিজেদের ভিতরে ধোঁয়াশা কাজ করে, যে চিনেও মনে হয় যে তাকে চিনি না। ভরা পালে চলে যাই কোনো দিকে নাহি চাই। অর্থাৎ যে মাঝিটা গান গাইতে গাইতে আসছিল সে তো আসলে কাউকে নিবে না সাথে, এই জন্য সে কিন্তু একাগ্র চিত্তে তার যে কাজ, সেই কাজটা সামনের দিকে ধাবমান হয়ে যাওয়া, সে ধাবমান হয়ে যাচ্ছে। আশেপাশে কি ঘটছে না ঘটছে এই জিনিসগুলো কিন্তু তাকাচ্ছে না। এই জন্যই বলছে যে সে ভরা পালে চলে যাচ্ছে, কোনো দিকে তাকাচ্ছে না। অর্থাৎ যে মাঝিটা আসছিল সেই মাঝির যেহেতু মহাকালের কাজ হচ্ছে সামনের দিকে অগ্রসর হয়ে যাওয়া, তার আশেপাশে কি হচ্ছে না হচ্ছে এগুলো কিন্তু সে খেয়াল করে না। এই জন্য সে ভরা পালে চলে যাচ্ছে, কোনো দিকে তাকাচ্ছে না। ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। অর্থাৎ নৌকাটা যে চলে যাচ্ছে সেই নৌকার টানে যে ঢেউটা হচ্ছে সেই ঢেউগুলো নিরুপায় হয়ে দুই ধারে ভাঙছে, দেখে যেন মনে হয় চিনি হরে। আচ্ছা, এবার এই যে কৃষক ছিল দাঁড়িয়ে, সেই কৃষকটা বলছে, অর্থাৎ যিনি স্রষ্টা তিনি দাঁড়িয়ে বলছেন, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে? সেই মাঝিকে জিজ্ঞাসা করছে, তুমি কোন বিদেশে যাচ্ছ? অর্থাৎ এই যে মহাকালটা, সেই মহাকালটা আসলে কোন কালের দিকে আবার ধাবমান হয়েছে সেটা জিজ্ঞাসা করছে। বারেক ভিড়াও তরি কুলেতে এসে। একবার, বারেক শব্দের অর্থ হচ্ছে একবার বা আরেকবার। তো এই আরেকবার আমার এই কুলে এসে নৌকাটা ভিড়াও।
যেও যেতে যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে। অর্থাৎ এই কৃষক মহাকালকে বলছে, তুমি যেখানে যেতে চাও যাও, কোনো আপত্তি নাই, শুধু একবার আমার তীরে নৌকাটা ভিড়াও, আমি যে সোনার ধানটা উৎপাদন করেছি এই সোনার ধানটা তুমি নিয়ে যাও। তা না হলে এখন যে প্রাকৃতিক দুর্যোগ, চারিদিকে মেঘের গর্জন, প্রচণ্ড হারে বৃষ্টি পড়ছে, চারিদিকে বাঁকা জল খেলা করছে, যে কোনো মুহূর্তে এই যে ভূমিটা আছে এই ভূমিটা জোয়ারের পানিতে তলিয়ে যেতে পারে, আমার সোনার ধানটা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য তুমি এই সোনার ধানটা যে কোনো মূল্যে হোক তুমি নিয়ে যাও। আচ্ছা, আমার সোনার ধান কুলেতে এসে, যত চাও তত লও তরণী পরে। অর্থাৎ কবি যত সোনার ধান ফলিয়েছে, অর্থাৎ যত সৃষ্টিকর্ম তিনি রেখে গেছেন সব কিছুই কিন্তু নিতে বলছে। আর আছে আর নাই দিয়াছি ভরে। অর্থাৎ যা সৃষ্টিকর্ম ছিল সব কিছুই কিন্তু নৌকার উপরে ওঠানো হয়ে গেছে। এতকাল নদীকূলে যাহা লয়ে সিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে। অর্থাৎ এত কাল ধরে, অর্থাৎ সারা জীবন ধরে তিনি যা সৃষ্টি করেছেন সেই সমস্ত সৃষ্টি কিন্তু মহাকালের হাতে তিনি সমর্পণ করে দিলেন। এখন আমারে লহ করুণা করে। অর্থাৎ সৃষ্টিগুলো দিয়ে এখন তিনি মাঝির কাছে বলছেন যে আমার সৃষ্টিগুলো তো তুমি নৌকাতে তুলে নিলে, এবার করুণা করে আমাকেও একটু ঠাঁই দাও। ঠাঁই নাই ছোট সে তরি। এবার খেয়াল করো, ওই ছোট নৌকাটা ও সেখানে বলছে আর কোনো জায়গা নাই, এক ফোঁটাও জায়গা নাই, আমারই সোনার ধানে গিয়াছে ভরে। অর্থাৎ তার যে সৃষ্টিকর্ম ছিল সেই সৃষ্টিকর্মে ওই যে নৌকা বা তরি, সেই তরিটা কিন্তু ভরে গিয়েছে, আর একটা কিচ্ছু তোলার জায়গা নাই। শ্রাবণ গগন ঘিরে ঘনমেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পড়ি, যাহা কিছু নিয়ে গেল সোনার তরি। অর্থাৎ এই শ্রাবণের মেঘ গর্জন করছে, এর মধ্যে ঘনমেঘ ঘুরে ফিরে বেড়াচ্ছে, আর এই শূন্য নদীর তীরে একা একাই কবি বিরাজ করছে। এই জায়গায় কিন্তু আশু যে একটা ধ্বংস, ব্যক্তি সত্তার যে ধ্বংস, সেই ধ্বংসের কিন্তু একটা ইঙ্গিত দেওয়া হয়েছে। তার মানে দেখা গেল এই মাঝি কৃষকের সোনার ধানটা নিয়ে গেল, কিন্তু কৃষককে নিতে পারলো না। আর কৃষক এই বাঁকা জলের মধ্যে অবস্থিত এই ছোট্ট দ্বীপ সদৃশ ভূমিতে একা একা অবস্থান করছে। এই একা একা অবস্থান করতে করতেই হঠাৎ কোন সময় জোয়ারের পানি চলে আসবে কিংবা প্রচণ্ড বর্ষা হবে, নদীর পানি বেড়ে যাবে, সেই মুহূর্তে কৃষক কিন্তু তলিয়ে যাবে। তার মানে এখানে দৈহিকভাবে স্রষ্টার বা শিল্প স্রষ্টার মৃত্যু হয়ে যাচ্ছে, কিন্তু তিনি যে শিল্পটা সৃষ্টি করছেন তার আর মৃত্যু হচ্ছে না। সেটা কিন্তু ওই সোনার তরিতে বেয়ে কিংবা মহাকালের ঘাড়ে চেপে সামনের দিকে আরও অগ্রসর হয়ে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এই সোনার তরী কবিতায় শেষ পর্যায়ে এসে কী দেখতে পাচ্ছি? শেষ পর্যায়ে এসে দেখতে পাচ্ছি আমাদের এই জীবনটা নশ্বর। নশ্বর জীবন যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাবে, কিন্তু নশ্বর জীবনে আমরা যতটুকু সময় পাবো, এই সময়টাতে আমরা যে সৃষ্টিটা করব, যদি মানব কল্যাণে সেই সৃষ্টিটা হয়, তাহলে কিন্তু মহাকাল আমাদের এই সৃষ্টিটাকে আজীবন স্মরণ রাখবে। কিন্তু আমরা যদি কিছু সৃষ্টি করতে না পারি, যদি সমাজের বুকে কোনো উদাহরণ হতে না পারি, তাহলে আমাদের মৃত্যুর সাথে সাথে আমাদের দেহ যেমন মাটিতে মিশে যাবে, আমাদের নামটাও মানুষের মন থেকে চিরতরে কিন্তু হারিয়ে যাবে। এই জন্যই এই সোনার তরী কবিতাটার মূল উদ্দেশ্য হলো আমরা এই নশ্বর জীবনে যেন নতুন মৃত্যুর আগ দিয়ে নতুন কিছু সৃষ্টি করে যেতে পারি। মহাকাল আমাদের দেহকে বহন করে নিক বা না নিক, আমাদের সৃষ্টিকে যেন বহন করে আজীবন মানুষের মাঝে স্মরণে রাখে। এটাই হোক আমাদের মূল প্রতিপাদ্য। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল মোটামুটি সোনার তরী কবিতার ব্যাখ্যা। কেমন লাগলো সোনার তরী কবিতার ব্যাখ্যাটি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবে। যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।